আমি খুব খুশি হয়েছি। সারা কক্সবাজারের পথে পথে আজকে জনসভা অনুষ্ঠিত হচ্ছে। কক্সবাজারের সমগ্র রাজপথ জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মাঠ আমরা যে উদ্দেশ্যে করেছিলাম, আজকে সেই উদ্দেশ্য পরিপূর্ণ হয়েছে। কক্সবাজারের রাজনীতিক অঙ্গন ফুলে ফলে সুশোভিত হয়েছে। গণতন্ত্রের সমস্ত বাণী এখান থেকে উৎসরিত হবে ইনশাআল্লাহ। আমি আজকে অনেক রকমের ইতিহাসের কথা বলবো। যারা আপনারা রাজনীতির মাঠে ময়দানে কাজ করেন, আপনারা বাংলাদেশের আনাচে কানাচে সেই সমস্ত সংবাদ ছড়িয়ে দিবেন। এই ভূখণ্ডে 1954 সালে যুক্ত ফ্রন্টের বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন শাসক মুসলিম লীগের চিরতরে কবর হয়ে গিয়েছিল। ভোটের মাধ্যমে এই ভূখণ্ডের মানুষ গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল। পশ্চিম পাকিস্তানি মুসলিম লীগারদের অপশাসনের বিরুদ্ধে গণরায়ের মধ্য দিয়ে সেই যে মুসলিম লীগের বিদায় হলো, আর এই ভূখণ্ডে মুসলিম লীগ কখনো মাথা উঠাতে পারে নাই। 1969 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের এই দেশের শাসন ক্ষমতার সমস্ত স্বপ্ন মৃত্যুবরণ করেছে। বাংলাদেশ নামক এই ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনভাবে। মুসলিম লীগ এবং পশ্চিম পাকিস্তানের খোদা হাফেজ হয়ে গেছে। কেন বললাম এই ইতিহাস? আওয়ামী লীগের ইতিহাস নিজেরাই নিজেদের দলকে দাফন করার ইতিহাস। 1975 সালে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাংবিধানিকভাবে কবর রচনা করে গিয়েছিলেন। কবর রচনা করে গিয়েছিলেন এই দেশের বহুদলীয় গণতন্ত্রের দাফন করে গিয়েছিলেন তৎকালীন স্বৈরশাসক একনায়ক শেখ মুজিবুর রহমান। আর তার কন্যা আওয়ামী লীগের দাফন করে গেছেন 2024 সালের 5ই আগস্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1969 সালে আইয়ুব খানের পতন হয়েছে। 1990 সালে স্বৈরশাসক সামরিক শাসক এরশাদের উৎখাত হয়েছে। 2024 সালের 5ই আগস্ট স্বৈরশাসক পৃথিবীর নিকৃষ্টতম খুনি, জাতিসংঘ স্বীকৃত সবচাইতে জঘন্য হত্যাকারী, গণহত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আপনারা এই সংবাদ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের কানে কানে পৌঁছে দেবেন। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। যে এই সংবাদ গণমাধ্যমের বন্ধুরা আপনারা প্রচার করবেন। মুর্দা ফ্যাসিস্ট হাসিনা এখন কাফন ধরে কথা বলছে দিল্লি থেকে। বাহ! বাংলাদেশের এই গণতান্ত্রিক ময়দানে নতুন বাংলাদেশে শহীদের রক্ত স্নাত এই গণ অভ্যুত্থানের পরে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে যে বাংলাদেশ জেগে উঠেছে, সেই বাংলাদেশে হাসিনা মাঝে মধ্যে কাফন ফুটে কথা বলে অস্থিরতা সৃষ্টি করতে চায়। মুর্দা কখনো কথা বললে মানায়? মুর্দা কি কখনো কথা বলা জায়েজ আছে? হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, নিজেই দায়ী। আওয়ামী লীগকে দাফন করেছে শেখ হাসিনা নিজেই।
বাকশালের মাধ্যমে শেখ মুজিব প্রথমবার দাফন করেছিল আওয়ামী লীগকে, গণতন্ত্রকে। শেখ হাসিনা দ্বিতীয়বার দাফন করেছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, এবং তার রাজনৈতিক মৃত্যু হয়েছে শেখ হাসিনা এবং তার দোসরদের। যারা পালাতে পারে নাই আওয়ামী লীগের খুচরো নেতারা, যারা এখনো বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে বনে বাদাড়ে লুকিয়ে টুকিয়ে আছে, তাদের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, যেই নেতা তোমাদের ফেলে নিজের জ্ঞাতি গোষ্ঠীদেরকে নিয়ে সহায় সম্পত্তি নিয়ে দিল্লি পলায়ন করেছে আকাশপথে, সেই নেতার জন্য এখনো রাজনীতি করবা? আওয়ামী লীগ কি কখনো রাজনীতি করেছে? আওয়ামী লীগ বাংলাদেশে এখন নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবসময় সাংবিধানিকভাবে চেষ্টা করেছে, এবং বাংলাদেশে সব রকমের গুম, খুন, অপশাসন, দুর্নীতি, লুটপাট সবকিছুর মধ্য দিয়ে বাংলাদেশেরই রাজনীতি নষ্ট করেছে, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে, সংসদীয় একনায়কতন্ত্র সৃষ্টির চেষ্টা করেছে, এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে, একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে। কখনো আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রের চর্চা করে নাই। আমি বলি, গণতন্ত্র এবং আওয়ামী লীগ এই দুইটা পরস্পর বিরোধী শব্দ। তাই বন্ধুগণ, ইতিহাস থেকে আপনারা জেনে নিন, শিক্ষা নিন। 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব খানের পতন হয়েছে, 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ শাহীর পতন হয়েছে, 24-এর ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু এবং দাফন হয়েছে। এই দেশে আর আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি করা জায়েজ নাই। এই দেশের মানুষ আর ইজাজত দিবে না। সুতরাং আওয়ামী লীগ ভুলে যাক। আওয়ামী লীগ এখন একটি পতিত ইতিহাস, রাজনৈতিক ডিকশনারিতে একটি ঘৃণিত শব্দ। আওয়ামী লীগ এখন দাফনকৃত একটি রাজনৈতিক দলের নাম। যাই হোক, এই কথাকে আমরা বলছি, সারা পৃথিবী বলছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন তথ্য অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে জেনেভায় থেকে, তাদের হেডকোয়ার্টার থেকে, ঢাকায় বসে নয়। জাতিসংঘের আন্তর্জাতিক মানের সমস্ত তদন্তকারী দল ঢাকায় এসে তারা বাংলাদেশের সমস্ত জায়গায় জায়গায় যেখানে যেখানে গণহত্যা হয়েছে তারা তদন্ত করেছে। তারা তাদের বিস্তারিত রিপোর্ট দিয়েছে। তারা বলেছে, হাসিনা বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি, তিনি এই খুনের সরাসরি নির্দেশ দিয়েছেন। গণহত্যার নির্দেশ দিয়েছে শেখ হাসিনা এবং তার দোসররা, সমস্ত উপদেষ্টা এবং মন্ত্রীরা গণহত্যার জন্য নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আওয়ামী লীগের এর চাইতে বেশি চর্চা করা আমার জন্য সময় নষ্ট, আপনাদের জন্য শোনা সময় নষ্ট। এবার আমরা বিএনপির কথা বলি। বাংলাদেশের রাজনীতিতে কিংবদন্তির কথা বলি। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ইতিহাস, এই দেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার ইতিহাস, বিএনপির ইতিহাস, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের ইতিহাস, বিএনপির ইতিহাস, বাংলাদেশের স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে আপোষহীন নেত্রীর খেতাব নিয়ে বেগম খালেদা জিয়ার স্বৈর সামরিক শাসনের বিরুদ্ধে বিজয়ের ইতিহাস, বাংলাদেশের বিএনপির ইতিহাস, ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে সাংবিধানিকভাবে পার্লামেন্টারি শাসনের সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ইতিহাস, বিএনপির ইতিহাস, বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে অনেক রক্তস্নাত বাংলাদেশে
ফেসিবাদকে বিদায় করে দেওয়ার ইতিহাস। এই দেশের যে জনপদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষা কবচ জনাব তারেক রহমানের ইতিহাস, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বিতাড়নের ইতিহাস। এই ইতিহাসের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি সামনের জীবনে সামনের দিনে বাংলাদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাবে, এই দেশের সংবিধানকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাবে, এই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে, এই দেশের মানুষকে এমনভাবে উজ্জীবিত করবে যাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সামনে নিয়ে এই দেশের মানুষ চির জাগরুক, চিরদিন গণতন্ত্রকে বুকে ধারণ করে বসবাস করবে। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মুসলমান এই দেশে একই সমাজের অন্তর্ভুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে একই জাতি গোষ্ঠীর মধ্যে বসবাস করবে। সেই জাতির নেতৃত্ব দেবে আমাদের আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ জনাব তারেক রহমান। বন্ধুগণ, আমি আপনাদের আহ্বান জানাবো, এই দেশে আপনারা আমার সুরে সুরে বলবেন যা যা আমরা চাই তা আপনারা এই দেশের মানুষ চান কিনা। আপনারা সবাই কি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ চান? সবাই কি বাংলাদেশে বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চান? স্বাধীনতার মূল মন্ত্র সাম্য এবং ন্যায় বিচারকে আপনারা প্রতিষ্ঠা করতে চান? আপনারা গণতন্ত্র কি বাংলাদেশে চিরজীবন প্রতিষ্ঠিত থাকুক সেই রকম গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সৃষ্টি করতে চান? যদি তাই চান তাহলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যদি আপনারা চান এই দেশে গণতন্ত্রের, বহুদলীয় গণতন্ত্রের, সংসদীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছে বিএনপি নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা অবশ্যই জানেন এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে দীর্ঘ 15-16 বছর রক্তাক্ত সংগ্রামের, গণতান্ত্রিক সংগ্রামের, নিরন্তর সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আপনারা সবাই জানেন। আপনারা কি চান বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব জনাব তারেক রহমানের হাতে থাকুক? যদি তাই চান বন্ধুগণ, আমাদেরকে একটি ওয়াদা দিতে হবে, একটি ওয়াদা দিতে হবে। বাংলাদেশে বিএনপিকে আপনারা একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল হিসাবে আপনারা পরিচালিত করবেন, প্রতিষ্ঠিত করবেন, এই দলে অন্তর্ভুক্ত হবেন, এই দলের ছায়াতলে থাকবেন। থাকবেন সবাই? দুই হাত তুলে দেখায় দেন। সারা কক্সবাজারের মানুষ, সারা বাংলাদেশের মানুষ, আপনারা দেখে যান বাংলাদেশের সর্বদক্ষিণ থেকে গণতন্ত্রের প্রতি আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি নিরঙ্কুশ সমর্থন দিয়েছে। এই বার্তা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যদি আপনারা চান বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত থাকুক, তাহলে আমরা যেভাবে গণতন্ত্রকে সমৃদ্ধ করার জন্য প্রস্তাব দিয়েছি তার দুই একটি কথা বলি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার নিয়ত সাফ থাকে তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন। তার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, জনগণের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসুন। আপনার কিছু উপদেষ্টা আছে যারা জনগণের পালস বুঝে না, নাড়ি বুঝে না। তারা ট্যাক্স বাড়িয়েছে, ব্যাট বাড়িয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ার কারণ হয়েছে সেটা আপনি তাদেরকে নসিহত করেন অথবা বিদায় করেন। জনগণের বিরুদ্ধে যাবেন না।
জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা হচ্ছে সকল মানুষের জনজীবন স্বস্তিকর হবে, আরামদায়ক হবে, দ্রব্যমূল্য তাদেরকে আর নাবিশ্বাস উঠাবে না। কিন্তু আমরা পরিবর্তন কি দেখতে পাচ্ছি? জনগণ কি বলে? সুতরাং জনগণের আওয়াজ শোনার চেষ্টা করুন মাননীয় উপদেষ্টারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসুন। সবচাইতে বেশি নজর দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। বাংলাদেশে পতিত স্বৈরাচার এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে লুটপাট করে বাংলাদেশ থেকে যারা নিয়ে গিয়েছে তার কিছু অংশ এখানে ব্যয় করছে অস্থিরতা সৃষ্টির জন্য, এবং তার সাথে যুক্ত হয়েছে এদেশে প্রশাসনে, আমলাতন্ত্রে, বিভিন্ন বিভাগে, বিচার বিভাগে, পুলিশ বিভাগে, সমাজের বিভিন্ন স্তরে এই পতিত ফ্যাসিস্টের দোসররা লুকায়িত আছে। তাদের সহযোগিতায় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে ফ্যাসিস্ট হাসিনা, অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে। সুতরাং তাদেরকে কঠোর হস্তে দমন করুন। এখানে ফ্যাসিস্টদের কোন রকমের ষড়যন্ত্র বাস্তবায়ন হওয়ার সুযোগ নাই। আমি পতিত শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, দিল্লিতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবেন সেই দিন ভুলে যান। দিল্লিতে বসে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন, ওই দিন আর নাই। সুতরাং এই মানুষদের দেখে যান, বাংলাদেশের নবজাগরিত মানুষ যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে বাংলাদেশে ফ্যাসিস্ট মুক্ত একটি রাষ্ট্র করতে চায়, গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তি দিতে চায়, সেই মানুষ কখনোই বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদের উত্থান হবে সেই রকম ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না ইনশাআল্লাহ। যাই হোক, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। আপনারা সংস্কার করে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের সামনে সংস্কার শব্দটিকে একটি খেলনার বস্তুতে রূপান্তরিত করবেন না। সংস্কার হবে, সেই সংস্কারের প্রস্তাব 31 দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আরো 1-1.5 বছর আগে 2023 সালের 13 জুলাই জনসমক্ষে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রস্তাব আকারে পেশ করেছেন। যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে পরে এগুলো বাস্তবায়ন করা হবে। আপনাদের সংস্কার প্রস্তাব তো কদিন আগে। সংস্কার হবে, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। যতদিন রাষ্ট্র থাকবে, জনগণ থাকবে, গণতন্ত্র থাকবে, সংবিধান থাকবে, এদেশ থাকবে, সংস্কারের মধ্য দিয়েই আমাদের যেতে হবে। সংস্কার কখনো শেষ হয়ে যায় না। সংস্কার একটি ধারাবাহিক চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদার সাথে, জনগণের চাহিদার সাথে মিল রেখে আজীবন এই চিরজীবন সংস্কারের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। কিন্তু আপনাদের কয়েকজনের কথা শুনলে মনে হয় সংস্কার ডিসেম্বরের ভিতরেই সব করতে হবে। আমি সংস্কারের বিষয়ে এর বেশি বলবো না। শুধুমাত্র জরুরি সংস্কার, যেগুলো নির্বাচন করার জন্য প্রয়োজন স্বল্পমেয়াদী, সেগুলো নির্ধারিত করুন, জাতীয় ঐক্যমত সৃষ্টি করুন, সেই সংস্কার বাস্তবায়ন হবে। একই সাথে নির্বাচনের প্রস্তুতি হবে এবং নির্বাচন অতি দ্রুত হবে। সেই নির্বাচন অবশ্যই আমাদেরকে ডিসেম্বরের আগে যেটা আশ্বাস দিয়েছেন সেই মতেই হতে হবে। দ্রুত রোডম্যাপ প্রদান করুন। আর কেউ কেউ বলছে কোনো উদ্দেশ্যে অনুপাত 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 নির্বাচন। যারা অনুপাত নির্বাচনের কথা বলছে সেই বন্ধুদের বাংলাদেশের রাজনীতির অনুপাত জ্ঞান নাই। বাংলাদেশের মানুষ অনুপাতিক হারে নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই। এই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আনুপাতিক নির্বাচনের কোনো ইতিহাস নাই। আপনাদের উদ্দেশ্য কিরকম জানি না,
কেউ বলছে অনুপাতিক হারে নির্বাচন দিতে হবে, কেউ বলছে স্থানীয় সরকার আগে দিতে হবে। আরে বাবা, স্থানীয় সরকার নির্বাচন কি সরকার পরিবর্তন করে? স্থানীয় সরকার নির্বাচন কি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করবে? এই সরকারের ম্যান্ডেট কি? জনগণের আকাঙ্ক্ষা কি? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল? বাংলাদেশের সমগ্র এলাকার সমগ্র মানুষ, সমগ্র শ্রেণী পেশার মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র হারানো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। এই দেশের সমস্ত জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, ফিরে পাওয়ার জন্য। এই দেশের মানুষ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। আমাদের সন্তানরা রক্ত দিয়েছে এই সমস্ত অধিকারগুলোর জন্য। তারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য জীবন দেয়। তারা জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য, যেটা প্রতিষ্ঠা হতে পারে জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে। বাংলাদেশের জনগণ সাংবিধানিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ নিতে ডেকেছে। আমরা অনুমোদন দিয়েছি, সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছে। সুতরাং এই সাংবিধানিক সরকারের সাংবিধানিক ম্যান্ডেটই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংসদ নির্বাচন করা। নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার হচ্ছে, ম্যান্ডেট হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন করা। সুতরাং জাতীয় সংসদ নির্বাচন সর্বাগ্রে হতে হবে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে, জনগণের সকল অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী একমাত্র এই জনগণ হচ্ছে সার্বভৌম। এই সার্বভৌম জনগণ তাদের সার্বভৌমত্বের বহিঃপ্রকাশ ঘটায় তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে। সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তারা জাতীয় সংসদে নির্বাচিত করেন তাদের প্রতিনিধি। তারা তাদের সার্বভৌমত্বের কথা বলে, সার্বভৌমত্বের প্রকাশ করে জাতীয় সংসদের সেই সার্বভৌম হাউসের মধ্যে। সেখানে নির্ধারিত হবে বাংলাদেশের আগামীর সংবিধান কিভাবে হবে। সেখানে নির্ধারিত হবে বাংলাদেশে সাংবিধানিকভাবে যাতে আর কোনো একনায়কতন্ত্রের সৃষ্টি না হয়। সেখানে নির্ধারিত হবে বাংলাদেশে যেন কনস্টিটিউশনাল একনায়ক যেন আর কখনো সৃষ্টি না হয়।